ওয়েলকাম টু চাণক্য একাডেমি। আজ আমরা নবম শ্রেণীর গণিতের যে বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। গণিতের প্রথম ধাপই হলো বাস্তব সংখ্যা। আমরা প্রথমত জেনে রাখি অঙ্ক কি। আমরা গণনার প্রয়োজনে যেসব চিহ্ন বা প্রতীকের ব্যবহার করি তাদেরকে বলা হয় অঙ্ক। আমাদের অঙ্ক কি কি রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 0। এই অঙ্কগুলো নিয়ে আমরা বিভিন্নভাবে সজ্জিত করে বিভিন্ন ধরনের সংখ্যা পাই। আবার এই অঙ্কগুলো নিজেরাও আবার নিজেদের মধ্যে সংখ্যা গঠন করে, যেমন 1 একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, 3 একটা সংখ্যা, 1 থেকে 9 পর্যন্ত যেগুলো আছে সবাই এরা নিজেরা এক একটা করে সংখ্যা। আবার এরা যখন মিশ্রিতভাবে একটা এক নামক একটা অঙ্ক এবং 2 নামক একটা অঙ্ক যখন এক পাশাপাশি বসে গঠন করছে একটা সংখ্যা, তখন সেটার নাম বলে দিচ্ছি আমরা 12। এখানে কি হচ্ছে? 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, এই দুটো অঙ্ক মিলিতভাবে একটা সংখ্যা তৈরি করেছে যার নাম হচ্ছে 12। তাহলে আমরা বলতে পারি অঙ্ক দিয়ে সংখ্যা গঠিত হয়, কিন্তু কখনোই সংখ্যা দিয়ে অঙ্ক গঠিত হবে না। কারণ দেখো এগুলো প্রত্যেকটা এক একটা অঙ্ক, আবার এরা নিজেরা এক একটা সংখ্যা, তাহলে প্রত্যেকটা অঙ্কই একটা সংখ্যা, কিন্তু প্রত্যেকটা সংখ্যাই অঙ্ক নয়। কারণ 12 একটা সংখ্যা, 12টাকে আমি একটা অঙ্ক বলবো? কারণ 1 এবং 2 দুটো অঙ্ক দিয়ে তৈরি হয়েছে 12। সেই জন্য আমরা বলতে পারি যে প্রত্যেকটা অঙ্কই হলো একটি সংখ্যা, কিন্তু প্রত্যেকটা সংখ্যা অঙ্ক নয়। আচ্ছা, এরপর আসছি আমরা বাস্তব সংখ্যা শ্রেণী বিভাগে। বাস্তব সংখ্যাকে আমাদের যে মূল সংখ্যা আছে, আমাদের মূল সংখ্যাগুলোকে আমরা দুটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, যেটা তোমরা একাদশ শ্রেণীতে যখন উঠবে, জটিল রাশি চ্যাপ্টারটা যখন পাবে, সেখানে তোমরা এটার ব্যাপারে বিস্তর আলোচনা পাবে। জেনে রাখো, রুটের ভিতরে যদি আমরা কখনো মাইনাস আকারে কোনো নাম্বার থাকে, যেমন রুটের ভিতর -6 বা রুটের ভিতর -7, রুটের ভিতর -1, এই জাতীয় যেগুলো থাকবে, এগুলোকে কিন্তু আমরা যে অবাস্তব সংখ্যাগুলো রয়েছে তার দলে ফেলে রাখবো। এগুলো আমরা দেখবে অঙ্ক করার সময় এই ধরনের কোনো জিনিস আমরা পাই না, কারণ দশম শ্রেণী পর্যন্ত যত যা আমাদের অঙ্ক রয়েছে সব আমাদের বাস্তব সংখ্যা এবং তার শ্রেণী বিভাগ নিয়ে আমাদের আলোচনা রয়েছে। এখানে আমরা কোনো ধরনের কোনো প্রকারের কাল্পনিক সংখ্যা পাবো না, অর্থাৎ এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু পাবো না। ঠিক আছে? তাহলে আমরা বাস্তব সংখ্যাকে কয় ভাগে ভাগ করি? মূলত বাস্তব সংখ্যাকে আমরা মূলত ভাগ করছি দুটো ভাগে। একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা মূলদ সংখ্যা কাকে বলবো আর অমূলদ সংখ্যা কাকে বলবো? মূলদ সংখ্যা হচ্ছে যেই সব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে সাজাতে পারি, পি বাই কিউ ফরম্যাটে সাজাতে পারি, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। এই জাতীয় যতগুলো আমরা সংখ্যা পাবো তাদেরকে আমরা বলবো মূলদ সংখ্যা। আর এই পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালু এগুলো সবসময় পূর্ণ সংখ্যা হবে। এগুলো কিন্তু কখনোই রুট আকারে বা ভগ্নাংশ আকারে এই জাতীয় আমরা কখনোই পাবো না। ভগ্নাংশটা পেয়ে যাব, রুট আকারে কোনো ধরনের মান আমরা এখানে পাবো না। বা কোনো একটা সংখ্যার পাওয়ারে মাইনাস রয়েছে, সংখ্যার পাওয়ারে মাইনাস মানে তো রুটের ফরম্যাটে চলে আসছে ইনডাইরেক্টলি। তাহলে এই পি এবং কিউ আকারে সাজাতে পারবো, পি বাই কিউ আকারে, এবং কিউ নট ইকুয়াল টু 0 হবে, আর পি এবং কিউ এরা উভয়ই পূর্ণ সংখ্যা হবে। তখনই আমরা সেটাকে বলবো কি? মূলদ সংখ্যা। যেমন ধরো 5। এবার তুমি ভাববে হয়তো 5-এর তো হর নেই, পি বাই কিউ আকারে কি করে সাজাবো? তো যে কোনো সংখ্যাকে যদি আমি বাই 1 করি সেই সংখ্যাটাই আসে। তাহলে 5কে আমরা 5/1 আকারে সাজাতে পারি। তাহলে 5 হলো পি, 1 হলো কিউ, আর কিউটা নট ইকুয়াল টু 0 আছে। নিচেটা যদি 0 হয়ে যায় তখন সেটা কিন্তু কোনোভাবে আমরা মান বের করতে পারবো না, সেটা আনডিফাইন্ড হয়ে যায়। সেই জন্য নিচেটা কখনোই 0 হওয়া চলবে না। তাহলে পি বাই কিউ আকারে আমরা সাজাতে পারলাম, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 এবং পি এবং কিউ উভয় পূর্ণ সংখ্যা, তখন আমরা তাকে বলবো কি? মূলদ সংখ্যা। তাহলে এবার অমূলদ সংখ্যা আসছে আমরা। অমূলদ সংখ্যা কি হবে? ঠিক তার উল্টোটা, যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে সাজানো যায় না, কিউ যেখানে কিউ নট ইকুয়াল টু 0, তাকে আমরা বলবো অমূলদ সংখ্যা।
যেমন রুট আকারে যতগুলো মান আছে, যেসব রুটগুলোকে ভাঙা যায় না, যেমন রুট 25 কে আমরা ভাঙতে পারি, রুট 25 মানে 5 হয়, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। কিন্তু রুট 5, রুট 3, রুট 7 এগুলো আমরা কিন্তু পার করতে পারি না ভেঙে। তা রুটের ভিতরে যে মানগুলো ভেঙে নির্ণয় করা যায় না সেই সব সংখ্যাগুলোকে বলা হয় কি অমূলদ সংখ্যা। আবার আছে দশমিক, যেগুলো তোমাদের ওই যে অসীম অনাবৃত দশমিক সংখ্যা যেগুলো রয়েছে, দশমিক 2, 3, 4, 5, 1, 2, 5 ডট 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 চলছে, এই ধরনের যেসব সংখ্যাগুলো আমরা পাবো এগুলো সব হয়ে যাবে কি আমাদের অমূলদ সংখ্যার অন্তর্গত। আচ্ছা, এবার আসছে আমরা মূলদ সংখ্যাকে আমরা কয় ভাগে ভাগ করব। মূলদ সংখ্যাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলোকে আমরা বলবো? দেখো, পূর্ণ সংখ্যায় যাওয়ার আগে আমরা জেনে রাখি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো ছিল? স্বাভাবিক সংখ্যা হচ্ছে গণনার জন্য যেগুলো আমরা ব্যবহার করেছিলাম। স্টার্ট হয়েছিল 1 থেকে, কোনো ধরনের ভগ্নাংশ ছিল না। 1, 2, 3, 4 করে ডট 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 8, এখানে 9টা লিখতে ভুলে গেছিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 এর পরে 10, 10 এর পরে 11, 11 করে ডট 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 চলতে থাকবে যতদূর পর্যন্ত টানা যায় আর কি, ওইখানে কোনো শেষ নেই। তুমি যদি বলো 2 কোটি, 2 কোটি একটাও একটা হবে। যদি বলো 3 কোটি, 3 কোটি একও একটা হবে। তাহলে এর কোনো শেষ নেই, কিন্তু স্টার্ট আছে। শুরু কত থেকে হবে? 1 থেকে। এটাই ছিল আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এই স্বাভাবিক সংখ্যাগুলোর সাথে যখন আমি মাইনাস সংখ্যাগুলো দিয়ে দেবো, অর্থাৎ 1, 2, 3, 4, 5, তার সাথে -1, -2, -3, -1, -2, -3, -4, -5, অর্থাৎ তার সাথে যদি একটা 0 দিয়ে দিই, তাহলে কেমন আসছে? 1, 2, 3 ডট ডট ডট, এই পাশে -1, -2, -3, এই পাশে ডট ডট ডট। তো এগুলোকে একসাথে যদি আমি কম্বাইন করে লিখি, কিভাবে লিখতে পারি? 0 +-1 +-2 +-3 ডট ডট ডট, এই জাতীয় যতগুলো আমরা সংখ্যা পাবো তাদেরকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এগুলোকে আমাদের প্রকাশ করি ক্যাপিটাল এন দিয়ে। এই যে বাস্তব সংখ্যাকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল আর দিয়ে। সেরকম ভাবে পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল জেড দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এই পূর্ণ সংখ্যার পরে আসছে আমাদের ভগ্নাংশ। তো আমাদের পূর্ণ সংখ্যার শ্রেণী বিভাগটাকে করে রাখি। পূর্ণ সংখ্যাকে কি কি ভাগে ভাগ করা হয়? ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা সঙ্গে থাকছে একা 0। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে ওই যে যেটা বললাম স্বাভাবিক সংখ্যাগুলো 1, 2, 3, 4, 5 করে ডট 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 যত দূর যায় সেগুলো হয়ে যাচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে ওই স্বাভাবিক সংখ্যাগুলোর আগেটাতে যদি আমি মাইনাস দিয়ে দিই, -1, -2, -3, -4, এই জাতীয় যেসব সংখ্যাগুলো থাকছে এগুলো সব হয়ে যাবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর তার সাথে আরেকজন থাকছে একা, সেটা হলো 0। তা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর 0 এগুলো মিলেই তৈরি হচ্ছে পূর্ণ সংখ্যা। এই যে এখানে যেগুলো লিখলাম। ঠিক আছে, তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা 3 ভাগে ভাগ করলাম, ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0 এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এরপর আমি ভগ্নাংশকে যদি ভাঙি তাহলে কি কি আসবে? আমাদের সাধারণ ভগ্নাংশ আসবে আর দশমিক ভগ্নাংশ আসবে। তাহলে আমরা কি কি পাচ্ছি? সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। আচ্ছা, আমাদের যে সাধারণ যে ভগ্নাংশ আছে এদিকে 3 ভাগে ভাগ করা হয়: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। এই 3 ভাগে আমাদের সাধারণ ভগ্নাংশকে আমরা ভাগ করতে পারি। আর দশমিক ভগ্নাংশকে আমরা ভাগ করতে পারি 2 ভাগে, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। আচ্ছা, এবারে আমাদের এই যে পূর্ণ সংখ্যাগুলো ছিল এদিকেও আমরা 3 ভাগে ভাগ করি: যৌগিক সংখ্যা, 1 এবং মৌলিক সংখ্যা। এই ভাগগুলোই রয়েছে। এবার ভাগগুলোর সম্বন্ধে আমি গভীরে একটু যাচ্ছি। ভগ্নাংশকে আমরা
দুভাগে ভাগ করলাম, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ মানে এখানে এই যে যেমন ধরো 2/3, 5/7 এই জাতীয় যেই সব সংখ্যাগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে, প্রকৃত, অপ্রকৃত ও মিশ্র। এগুলো কি? দেখো একটা ভগ্নাংশের 2/3 এই উপরেরটাকে বলা হয় লব এবং নিচেরটাকে বলা হয় হর। যদি কোনো একটা ভগ্নাংশের লবটার থেকে হরটা বড় হয়ে যায় তখন আমি সেটাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। যেমন 2/3, 3/4, 5/7 উপরটা ছোট হবে, নিচেটা বড় হবে, লব ছোট হর বড়, সেগুলো হয়ে যাচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে তার ঠিক উল্টোটা, অর্থাৎ যেখানে আমাদের লবটা বড় হবে হরটা ছোট হবে, লবটা গ্রেটার দেন হবে হরের থেকে। অর্থাৎ একটা ভগ্নাংশের মধ্যে যদি লব বড় হয়ে যায় এবং হর ছোট হয়ে যায় তখনই আমরা সেটাকে বলবো কি? অপ্রকৃত ভগ্নাংশ। যেমন 5/4, 11/3 এই জাতীয় যেগুলো থাকছে সেগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর এই অপ্রকৃত ভগ্নাংশেরই পরিবর্তিত রূপ হয়ে যাচ্ছে মিশ্র ভগ্নাংশ। পরিবর্তিত রূপ কিরকম? 11/3 কে যদি আমরা ভাঙি, 3 3 9, 2 অবশিষ্ট থাকলো, এই 2টা উপরে চাপিয়ে দিলাম, 3টা নিচে নেমে গেল। তাহলে 11/3 যেটা আছে সেটাকে আমি কি লিখতে পারছি? 3 পূর্ণ 2/3। এটাই হয়ে যাচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে? আচ্ছা, এরপর দশমিক ভগ্নাংশ দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা সসীম একটা অসীম। সসীম ভগ্নাংশ মানে যে ভাগটা আমাদের দেখবে ভাগ করতে করতে 2টা 3টে 4টা 5টা দশমিকের পর ডিজিট আসার পরে ভাগটা সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে, সেটাকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ। যেমন ধরো 10/5 ভাগ করলে কি হবে? 0.2, সরি উল্টোটা লেখা হয়ে গেল। 5/10 যদি লিখি তাহলে হচ্ছে আমাদের 0.5। তাহলে 5/10 করলে আমরা পেয়ে যাচ্ছে, এটা দশমিকটা একবার এগিয়ে দিলাম 0.5। এর ভাগটা আমাদের দশমিক পরে একটা সংখ্যা দিয়ে আমাদের মিলে গেল। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের সসীম দশমিক ভগ্নাংশ। আবার দেখো যদি আমাদের ধরো মোটামুটি ভাবে 5/20 আছে, ভাগ করলে কি হবে? দশমিক খাই একটা শূন্য, 20 দুগুণে 40, 1 নামলো, এদিকে শূন্য, 10 হলো। এবার আমাদের দশমিক আছে বলে একটা শূন্য নামিয়ে দিলাম, 5 20 100। তাহলে আমাদের এই যে 0.25 ভাগ পুরোপুরি মিলে গেছে, এটাকে বলবো আমরা এই জন্য সসীম। অর্থাৎ যে ভাগটা মিলে যাবে, দশমিক দেওয়া থাকলেও ভাগটা 1টা 2টো 3টে 5টা দশমিক দেওয়ার পরে, দশমিকের পরে সংখ্যা বসানোর পরে ভাগ মিলে যাচ্ছে, সেগুলোকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ। আর অসীম দশমিক ভগ্নাংশ কোনগুলো? যেখানে ভাগটা মিলবে না, দশমিকের পর সংখ্যা বসিয়ে বসিয়ে যদি যাও। যেমন 2/3, 2কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে? দশমিক খাই শূন্য, 3 6 18, 2 এলো। আচ্ছা, এখানে আবার শূন্য নামালে 3 6 18। এইরকম ভাবে আমাদের চলতেই থাকবে। আবার 2 নামলো, দেখো 2 আছে, সেই 2 নেমে 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 যাচ্ছে, ভাগ মিলছে? ভাগ এগুলো মিলবে না, এটাকে বলা হচ্ছে অসীম সংখ্যা। ঠিক আছে? যেখানে দশমিকের পরে সংখ্যা বসিয়ে বসিয়ে গেলেও ভাগ মিলবে না, সেটাই হচ্ছে আমাদের অসীম দশমিক সংখ্যা বা অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। এরপরে আসছি আমি ধনাত্মক যে পূর্ণ সংখ্যাটাকে ভেঙেছিলাম, যৌগিক, এক এবং মৌলিক। আচ্ছা, যৌগিক মৌলিকের ধারণায় যাওয়ার আগে আমরা বলে রাখি জোড় বিজোড় বা যুগ্ম এবং অযুগ্ম সংখ্যা। আমরা যেসব ধনাত্মক সংখ্যাগুলোকে পাই সেখানে ছোটবেলা থেকে আমরা মুখস্থ করে করে এসেছি যে যুগ্ম সংখ্যা কোনগুলো, সঙ্গে সঙ্গে আমাদের মুখ দিয়ে বেরিয়ে যায়, 2 4 6 8 10 12 14 16 চলতে থাকে। অযুগ্ম সংখ্যা কোনগুলো বা বিজোড় সংখ্যা কোনগুলো? 1 3 5 7 9 করে করে আমরা ডট 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 টানতে থাকি। ঠিক আছে? তাহলে এগুলো যদি আমরা প্রপার ডেফিনেশনে যাই কি বলবো? যেসব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, শুধু যেসব সংখ্যা বললে হবে না, যেসব ধনাত্মক সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাদেরকে আমরা বলবো জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা, এবং যেসব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয় সেই সব সংখ্যাকে আমরা বলবো অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা।
এরপরে আছে যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা। আমাদের ম্যাক্সিমাম যুগ্ম সংখ্যাগুলোই যৌগিক সংখ্যা শ্রেণীভুক্ত হয়, কিন্তু এরা একই নয়। ঠিক আছে, প্রত্যেকের আলাদা আলাদা ডেফিনেশন রয়েছে। তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো? যৌগিক সংখ্যা হচ্ছে যেসব সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়াও কমপক্ষে একটি সংখ্যা দ্বারা বিভাজ্য, তাকে বলা হয় যৌগিক সংখ্যা। কি বইয়ে কি ডেফিনেশন লেখা আছে আমি সে বিতর্কে যাচ্ছি না। ঠিক আছে, যদি তুমি গভীরে ঢুকে একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখো যৌগিক সংখ্যা কোনটা? যেসব সংখ্যাকে এক সেই সংখ্যাটা ছাড়াও কমপক্ষে একটি সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। তাহলে কমপক্ষে তিনটি সংখ্যা দ্বারা যদি ভাগ যায় তাহলে আমরা বলবো তাকে যৌগিক সংখ্যা। কমপক্ষে বললাম মানে তার থেকে বেশিও যেতে পারে। তাই কমপক্ষে তিনটে সংখ্যা দ্বারা যদি ভাগ হয় তাহলে তাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা কোনটা? এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা যেসব সংখ্যাকে ভাগ করা যায় না তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। এক এবং সেই সংখ্যা অর্থাৎ দুটো সংখ্যা, তাহলে তিনটে সংখ্যা কমপক্ষে তিনটে সংখ্যা দ্বারা যদি ভাগ যায় তাকে আমরা বলছি যৌগিক সংখ্যা। আর দুটো সংখ্যা দিয়ে শুধুমাত্র যদি ভাগ যায়, একটা দিয়ে গেলেও হবে না, তিনটা দিয়ে গেলেও হবে না, শুধুমাত্র দুটো সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তাকে আমরা বলছি মৌলিক সংখ্যা। যেমন ধরো চারকে এক এবং চার ছাড়াও দুই দ্বারা ভাগ করা যাচ্ছে, এই কারণে তিনটা সংখ্যা দিয়ে ভাগ গেল বলে চার হয়ে গেল একটা যৌগিক সংখ্যা। কিন্তু তুমি যদি সাতে যাও, সাতকে এক এবং সাত ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে দুটো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে, সেই জন্য সাত হয়ে গেল মৌলিক সংখ্যা। এবার একটা বিতর্কিত কোশ্চেন আছে, সে বিতর্কিত কোশ্চেনটা কি? এক এবং দুই কে যৌগিক কে মৌলিক? ম্যাক্সিমাম ছেলে মেয়ে উত্তর দেয় দুইটা হয়ে গেল একটা যৌগিক সংখ্যা। কারণ ওই যে জোড় বিজোড়ের সংখ্যার মাথায় ধারণা ঢুকা আছে, ম্যাক্সিমাম জোড় সংখ্যাগুলোই তো যৌগিক সংখ্যা, দুইটা তো একটা জোড় সংখ্যা, তাহলে আমি কেউ যৌগিক সংখ্যা বলে দিই। কিন্তু না, দুইকে এক এবং দুই ছাড়ার কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যাচ্ছে না। তাহলে দুইকে এক এবং দুই ছাড়া কোনো সংখ্যা দিয়ে যেহেতু ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ দুটো সংখ্যা দিয়ে শুধুমাত্র ভাগ করা যাচ্ছে, আমরা ডেফিনেশনে কি বললাম একটু আগে? যেসব সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে দুই ওই রুলটা ফলো করছে, মৌলিক সংখ্যার রুল ফলো করছে, এই কারণে দুই হলো একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, এবার আসছি আমি একের ধারণায়। এককে আমি কি বলবো? ম্যাক্সিমাম ছেলে মেয়ে উত্তর দেয় এটা একটা মৌলিক সংখ্যা। কোনো বাহ্য জ্ঞান শূন্যভাবে কোনো চিন্তা ভাবনা নেই, যা হোক বকে দিলে হলো। আমাদিকে গভীরে যেতে হবে, ডেফিনেশনে যেতে হবে। ডেফিনেশনে গিয়ে আমি কি বলবো? এককে এক ছাড়ার কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যাচ্ছে? আমাদের ডেফিনেশনে কি ছিল? দুটো সংখ্যা দিয়ে ভাগ গেলে মৌলিক, কমপক্ষে তিনটে সংখ্যা দিয়ে ভাগ গেলে যৌগিক। এককে শুধুমাত্র একটি সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এ যৌগিকেরও রুল ফলো করলো না, মৌলিকেরও রুল ফলো করলো না, তাহলে কি হবে? এটা এক হয়ে যাচ্ছে, যৌগিকও নয় এবং মৌলিকও নয়, কারণ দুজনেরই তো ডেফিনেশন কেউ ফুলফিল করতে পারছে না, তাহলে যৌগিকও নয় এবং মৌলিকও নয়। সেই জন্য দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যৌগিক, মৌলিক আর এক। যেহেতু যৌগিকও নয় মৌলিকও নয়, ওই জন্য ওকে আলাদাভাবে রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বাস্তব সংখ্যাকে আজকে অপারেশন করে দিয়েছি, ওর মধ্যে যাবতীয় যা জি ছিল ফুল ডিটেলস আলোচনা করেছি। কারোর বুঝতে প্রবলেম থাকলে ভিডিওকে পজ করে করে পেছন দিকে যাবে, ভালো করে বুঝে বুঝে তারপরে যাবে। একটা কথা মাথায় রাখবে, গণিত হলো প্র্যাকটিসের জিনিস, বোঝার জিনিস, সাজেশন দিয়ে গণিত হয় না। একটা বইয়ে 1 নম্বর 5 নম্বর 13 নম্বর অঙ্ক করে দিয়ে তুমি বিশাল বড় অঙ্কের দিগদ্ধ হয়ে যাবে না। অঙ্ক বুঝতে গেলে সবসময় গভীরে ঢুকে বুঝতে হবে। একটা অঙ্ককে ভালো করে যদি তুমি বুঝতে পারো, ওই রিলেটেড যতগুলো অঙ্ক দিবে তুমি নিজেই করতে পারবে। অতএব থিওরি মাস্ট, থিওরিকে ভালো করে যদি না ক্লিয়ার করেছো, যতই তো এখনকার যুগে তো একটা ট্রেন্ড চলছে, মাস্টার 5টা অঙ্ক করে দেবে, বলে দেবে এগুলোর মধ্যেই পরীক্ষায় পড়বে। তো বাবা জীবনেরা কয়েকদিন আগে মাধ্যমিক পরীক্ষা অ্যান্সার শিট দিয়েছে, অর্থাৎ রেজাল্ট দিয়েছে, সে রেজাল্টের মধ্যে ম্যাক্সিমাম ছেলে মেয়ে রেজাল্টে ঢুকলেই দেখতে পাবে, তাদের কাছে গল্প করলে জানতে পারবে যে ওই 2-5টা অঙ্ক করে মুখস্থ করে সাজেশন করে অঙ্ক করে কিন্তু বেশি নাম্বার তোলা যাবে না। তাহলে অঙ্কে 90-এর উপর নাম্বার তুলতে গেলে অতি অবশ্যই তোমাদের গভীরে ঢুকে থিওরি ক্লিয়ার করতে হবে, অঙ্ক প্র্যাকটিস করতে হবে, তোমরা অঙ্কে নাম্বার তুলতে পারবে।
ঠিক আছে, ধন্যবাদ।